ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি? বাংলাদেশের জন্ম হতো? ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে 1990 সালে আমরা সামরিক শাসনের অবসান করতে পারতাম? ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণঅভ্যুত্থান করাতে পারতাম? আজকে একজন সমন্বয়ক দেখলাম, এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেননি, এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার, সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে, অনেক দিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না, এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। সেখানে হঠাৎ করে কারা, কেন, কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে? আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ছাত্র রাজনীতিতে আবরারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা, সবাই কি ওই ছাত্রলীগের ওই 18-20 জনের মতো কি দুর্বৃত্ত? এখন সুযোগ এসেছে পরিবর্তন করার। সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক। আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন, জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই, ইয়াবাবুদি, বিচ্ছু শামসু, আন্ডার রফিক এরা এমপি হয় নাই? এটা তো সব দলে আমরা দেখেছি। রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে? কালো টাকা, পেশি শক্তি যাদের আছে, ভদ্র মানুষগুলো, শিক্ষিত মার্জিত মানুষগুলো, যার টাকা নেই, পয়সা নেই, তার রাজনীতিতে কোনো স্থান নাই। তবে একই সাথে এই মব জাস্টিস, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা, আপনারা দেখেছেন, পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন দুর্বৃত্ত, তাদের 5 জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে। এখন প্রশাসন, নতুন নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছেন, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করার মতো অবস্থা, তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে, ছাত্র রাজনীতি ওরা চাইছে, নিষিদ্ধ করে দিই। আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না। সেই জায়গা থেকে আমরা বলছি গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায়, তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সেজন্য আমরা বলি আপনারা আসেন, এই যে আপনাদের দল, আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা এগিয়ে নেন। আপনারা এই দলে এসে নীতি নির্ধারণী ফোরামে ঢোকেন। এই দল কোনো পরিবারতান্ত্রিক দল না, এই দল অমুক নেতার সাইনে সমাবেত, তমুক নেতার সাইন হবে না, পুরো একটা ডেমোক্রেটিক দল। আজকে এই আমাদের এখানে আসতে লেট হয়েছে, আজকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল। সুতরাং এই যে 2018 সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তো আমরাও তো থেমে যেতে পারতাম, চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি, রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম, অসঙ্গতি আছে, সেটা পরিবর্তন করবে কারা? মানুষের যে প্রত্যাশা, সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব, সেটা তো জাতির সামনে নাই। যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয়, কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন, তারপরে আপনার বিস্তৃত করেছেন, কেউ ক্ষমতায় থেকে দল করেছেন। আমরা পাইপলাইন তৈরি করেছি, আগে ছাত্রদেরকে, যুবকদেরকে, পেশাজীবীদেরকে, শ্রমিকদেরকে, প্রবাসীদেরকে সংগঠিত করে ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার, পেশাজীবী অধিকার তৈরি করে 18 থেকে 21 সাল পর্যন্ত তৈরি করে 21 সালের 26শে অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি। এবং তৎপরবর্তী আমরা দেখেন 1 বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত, 1/3 জেলা, 100 উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম। সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি। আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন, রাজনীতির পরিবর্তন প্রয়োজন, ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আজকে সফল হয়েছে। আবার এখনকার আমাদের সহযোদ্ধা, সহকর্মী, তারা অনেকের আগ্রহ, দল তৈরি করতে পারে, অন্য দলে কাজ করতে পারে। অবশ্যই শত ফুল ফুটতে দিতে হবে নতুনদেরকে, যেটা ডক্টর ইউনূস স্যার বলেছেন
যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আপনারা বলেন পুরানোদের দিয়ে পরিবর্তন হবে? 53 বছর তারা পরিবর্তন করতে পারে নাই। আগামী 1 বছর পর একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে? তাদের মেন্টালিটি তো এখনই দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই না, আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে। পরিষ্কারভাবেই বলছি, বাংলাদেশে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সুতরাং নতুনদেরকে এগিয়ে আসতে হবে এবং জনগণের কাছে যেতে হবে। বড় একটা বেনিফিশিয়ারি গ্রুপ তো শেখ হাসিনা তৈরি করেছিল। আজকে মিডিয়ার ভাইদের আমরা একটা কথা বলতে চাই, এখন আপনাদের জন্য সুযোগ। আমার নিজের একটা কথা বলি, যে কিছুদিন আগে পটুয়াখালীর একটা নিউজ করেছিল, একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে। সেখানে বিএনপির লোকের পোস্টার ছিল, আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল। নতুন লোক এত হয়তো খেয়াল করে নাই। যাই হোক, নিউজ হয়েছে, 6 ঘন্টা পরে আপনার ফাঁকা। বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে, আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে। এখন ধরেন কেউ ভুল করেছে, মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে, তারা সংশোধন হয়েছে। আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে। এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াচডগ হিসেবে, সেইটা আপনারা পালন করেন। কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বৃষ্টি যেই দিকে, ছাতা সেই দিকে। আগে এক সরকারের গুণগান গাইছেন, এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি, কাজী তেলতলা মনোভাব ওইদিকে আবার ঢেলে দিচ্ছেন। এই মনোভাব পরিহার করতে হবে। এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে, আবার কিন্তু বাংলাদেশ আরেক দিকে চলে যাবে। কাজী সকলের প্রতি আমাদের আহ্বান, যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরানো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ আসতো না যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। 33%, 30%, 34% ভোট নিয়ে একজন সরকার গঠন করছে, আর 30% ভোট নিয়ে একজন বিরোধী দল হচ্ছে, তার ভোটের কোনো দাম নেই। সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেমে যেতে, অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে। আমি বলছি না, এটা করতেই হবে। সবাই আলাপ তুলছে, আলাপ করেন, তর্ক করেন, ফাইনাল সিদ্ধান্ত সরকার নেক। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে। পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে। এই ধরনের যে রিফর্মের কথা আসতেছে, ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে, আপনারা প্রয়োজনে গুগলে একটু সার্চ দেবেন। অনেকে বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয়, আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি। একটা সার্চ কমিটি হবে, সার্চ কমিটি জনগণের কাছে, আইনজীবীদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে, তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে, সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা। এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে 5 জন কিংবা 7 জন নির্বাচন কমিশন হিসেবে, কিংবা 3 জন। তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে। নির্বাচন কমিশন ডিসি এসপিরা রিটার্নিং অফিসার হবে না, কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস, তারা দলীয় গণ্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। নির্বাচন কমিশনের একটা স্বাধীন ক্যাডার লাগবে। জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে, তাদের রাজনৈতিক আইডেন্টিটি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এই ধরনের আলাপগুলো আসছে, আলাপ আরও চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে। তার জন্য তাদেরকে সময় দিতে হবে, আলোচনার প্রয়োজন আছে। অস্থির হইলে চলবে না। পরিষ্কার কথা, এটা তো আমাদের একজন উপদেষ্টা বলেছে, এটাই বাস্তব। ক্ষমতার পালা বদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে। এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সরকারের দুর্বলতা আছে, সেটি নিয়ে আমরা সমালোচনা করছি। আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠব। তো আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে, এদিকে মাইনরিটি কমিউনিটির বিভিন্ন ইস্যুর কথা বলা হচ্ছে। এই ইস্যুগুলো কেন হচ্ছে, সরকারকে মনোযোগ দিতে হবে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে। সেই দিক থেকে আমরা অনেক দিন ধরে বলে আসছি, এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য, স্থিতিশীল করার জন্য আরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে, আরও 8-10 জনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে। কারণ সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না। এটা প্রমাণিত গত 1.5 মাসে। গতকালকে একটা পত্রিকার জরিপ, 51% মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট, 49% সন্তুষ্ট না। এইটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে 1.5 মাসে তাদের 49% সমর্থন কিন্তু কমে গেছে। সুতরাং সরকার যদি
জনগণের পালস বুঝতে না পারে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আর এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আরেকটা বিপর্যয়ের মুখে পড়বে, যেটা আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার আমাদের এরশাদুল বারী ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় নাই, এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি। আপনার ওই জঙ্গিবাদের প্রোপাগান্ডা, উগ্রবাদের প্রোপাগান্ডা, সেই সমস্ত প্রোপাগান্ডা আন্তর্জাতিক মার্কেটার খাওয়াতে পারবে না। সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে। ধন্যবাদ।